অনেকের মধ্যে একটা খুব ভয়ের কারণ দেখা দিয়েছে, এআই এসে গেছে মার্কেটে। আপনার কি মনে হয় এটা লোকের ভয় পাওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই ভয় পাওয়া উচিত। বিষয়টা এরকম নয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে বলে আমাকে ভয় পেতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে, আমাকে ভয় পেতে হবে আমার অবসোলিসেন্সকে। আপনার কি মনে হয় আজকের দিনে আলাদা করে কম্পিউটার প্রশিক্ষণ কতটা জরুরি? কম্পিউটার প্রশিক্ষণের প্রয়োজন আগে যা ছিল আমি তো মনে করব আজকে আরো বেশি। বহু ছাত্রছাত্রীকে হামেশাই পিছিয়ে আসতে হয় খরচের কথা ভেবে। যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সবচেয়ে ভালো দিক সেটা হচ্ছে এই যে এখানে যে কেউ এসে ভর্তি হতে পারে। আমাদের কোর্স ফিটাও অত্যন্ত কম। আজকের যুগে আমরা যেটা দেখি ইউটিউবে অলমোস্ট এভরিথিং ইজ অ্যাভেলেবল। এরকম একটা সময় দাঁড়িয়ে যুব কম্পিউটার সেন্টার কতটা মানুষকে বেনিফিট করতে পারে? সাধারণ মেধার ছাত্রছাত্রী হিসেবে এবং সাধারণ আগ্রহর ছাত্রছাত্রীদের প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা নেওয়াটাই অনেক বেশি কার্যকরী হয় বলে মনে হয়। আপনার যুব কম্পিউটার সেন্টার থেকে যে সার্টিফিকেট দেওয়া হয় সেটার ওজনটা কত? একটা স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেট, এটার একটা অবশ্যই বিরাট ভ্যালু ক্যারি করে। আমি এই কারণে জিজ্ঞেস করলাম কারণ আমি নিজেই যুব কম্পিউটার সেন্টার স্টুডেন্ট ছিলাম। নমস্কার, আমি ঝিলাম গুপ্ত। আপনারা অনেকেই আমাকে চেনেন বাজে বকার জন্য, অর্থাৎ হাবি জাবি বকে ভিডিও আমি করে থাকি, ওটাই আমার প্রফেশন। কিন্তু যদি শুধু হাবি জাবি বকতাম তাহলে কি আপনারা এতজন আমাকে নিয়মিত দেখতেন না। তার মানে কি ওই হাবি জাবি বকার মধ্যেও আমি একটু, খুব কম করেও একটু ভালো কথা তো বলি। কিন্তু শুধু ভালো কথায় কি চিড়ে ভেজে বলুন? আমাদের সারা জীবন কাজ করে যেতে হয় কিছু না কিছু, আর এই বয়সে মানে কাজ করার সময় কাজের কথা যদি না বলি তাহলে আর কবে বলবো? তাই সেই জন্য এই পডকাস্টের সূচনা। তো আমাদের যে পডকাস্ট সিরিজ তার নাম কাজের কথা, এবং কাজের কথায় আসবেন সেই ধরনের মানুষরাই যাদের থেকে আপনারা কাজের কথাটাই এক্সপেক্ট করেন। কাজের কথাটা তো আর আমি একা বলবো না, তাই না? দেখে বুঝতেই পাচ্ছেন যে উল্টো দিকে কেউ না কেউ থাকবেই। কিন্তু কাজের কথা বলতে যিনি আজকে আছেন তাদের সঙ্গে আমি আলাপ করানোর আগে এটুকু বলতে পারি যে উনি একদম কাজের জগতেরই মানুষ। এবং শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে যুব কম্পিউটার সেন্টার বললেই যেরকম একটা কম্পিউটার শেখার জায়গা আপনাদের চোখে ভেসে ওঠে, সেই যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রথম যার হাত ধরে সেন্টারটা এসেছিল মৌলালিতে যুব কেন্দ্র, সেই মানুষটিকেই আজকে সঙ্গে পেয়েছি কাজের কথার প্রথম এপিসোডে, ইন্দ্রনীল চৌধুরী। নমস্কার ছিলাম। তো কিরকম লাগছে? কোনোদিন এরমভাবে আলোচনা হবে এই বিষয়টা নিয়ে, সেটা এরকম কাজের কথা নিয়ে এরকমটা ভাবিনি। তো খুব অভিনব উদ্যোগ, ভালো লাগছে। তার কারণ সত্যি কথা বলতে যেটা তুমি বললেই অলরেডি, প্রত্যেকটা মানুষই কিছু না কিছু কাজ করতেই হয় তাকে সারা জীবনের জন্য। তো সেই কাজের বিষয়ে কথাটাই আমাদের সবচেয়ে কম হয়। হ্যাঁ, আমাদের সমাজ মাধ্যমে অন্য সব বিষয়েই কথাবার্তা হয় কিন্তু কাজের বিষয়ে কথাটা কম হয়। তো আমরা যদি কাজের কথা বলতে পারি এবং কিভাবে আরো বেশি করে কর্মসংস্থান হতে পারে সেটা নিয়ে যদি আলোচনা করি, সেটা নিয়ে যদি একটু সময় আমরা ব্যয় করি, তাহলে মনে হয় সবারই ভালো হবে, দেশেরও ভালো হবে, দশেরও ভালো হবে। হ্যাঁ, কিন্তু দেশের দশের কতটা ভালো হবে সেই নিয়ে আমি যাচ্ছি না। আমি একদম টু দ্য পয়েন্ট কয়েকটা কথা জানতে চাই প্রথমেই। একদম। সেটা হচ্ছে, ধরুন কাজের কথা বলতেই আপনার মাথায় কি রকম কাজের কথা আসে? একদম পার্সোনাল, মানে আপনার পার্সোনালি যেটা মনে হয় সেটা বলুন। কাজের কথা বলতে সব রকম কাজের কথা মনে হয়। যেমন কাজটা যেরকম টেবিলে খাতা বই নিয়ে বসে কাজ করা, কম্পিউটার নিয়ে বসে কাজ করা, রাস্তায় কাঁধে ব্যাগ নিয়ে মোটরসাইকেল নিয়ে কাজ করতে যাওয়া, যারা ব্লিঙ্কিটের ডেলিভারি করছেন বা অন্য কোনো সংস্থার ডেলিভারি করছেন তাদের কাজ করা, অনেকেরই বাড়িতে কাজ করতে আসেন বিভিন্ন পরিচারিকারা, হ্যাঁ তাদেরও কাজ করা, মাঠে ঘাটে যারা কাজ করছেন তাদেরও কাজ করা, সব রকম কাজই কাজের কথার মধ্যে আসবে। মানে আমাদের ভারতবর্ষে আমাদের ভাবনা চিন্তায় এটা খুব বেশি করে দরকার যে আমরা যেন সবাই সব কাজকে সমান চোখে সমান নজরে দেখি। হ্যাঁ, 100 বার আমি পুরোপুরি একমত। কিন্তু যেহেতু আপনাকে পেয়েছি অ্যাজ আ গেস্ট এবং আপনি কম্পিউটার প্রশিক্ষণের যে জগৎটা স্পেসিফিক্যালি বলতে গেলে একদম নির্দিষ্টভাবে, তাহলে আমি কাজের কথাটা সেই জায়গা থেকেই যদি আসি,
আপনার দেখুন আজকের দিনে কম্পিউটার শিক্ষা বলে আলাদা করে কিছু আমার মনে হয় না আছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের একটা গোল থাকতো যে মাধ্যমিক দেওয়ার পর আমরা ভর্তি হব, তখন কম্পিউটার শিখবো। অনেকের বাড়িতে থাকতো বেশ ধনী মানুষ তারা তখনকার দিনে। এখন তো মোবাইল এসে গেছে, মোবাইলেই কম্পিউটার বলতে যে কাজগুলো বোঝাতো মোবাইলেই অনেক হয়ে যায়, বরং আরও সুইফট হয় বিকজ ইট ইজ ভেরি হ্যান্ডি। তো আপনার কি মনে হয় আজকের দিনে আলাদা করে কোনো বাচ্চার বা বড় কোনো মানুষের কম্পিউটার প্রশিক্ষণটা একদম খাতায় কলমে কতটা জরুরি, আর যদি সেটা কেউ করেও তাহলে কিরকম জায়গা থেকে তার শুরু করা উচিত? এটা খুব মানে একটা ইন্টারেস্টিং প্রশ্ন। তার কারণ হচ্ছে যে আমরা এখন মোটামুটি প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে আমরা কম্পিউটার ব্যবহার করছি, অধিকাংশ লোক স্মার্টফোনে কম্পিউটার ব্যবহার করছি। তো সুতরাং আমাদের তো কম্পিউটার শেখার আলাদা করে প্রয়োজন নেই বলেই আমাদের মনে হতে পারে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমরা আমাদের হাতে যে ফোনটা থাকে, মুঠো ফোন, সেই ফোনটার কতটুকু আমরা ব্যবহার করি। রাইট। মানে আমরা যখন কথা বলি, আমরা যখন বাড়িতে থাকি, বিভিন্ন সময় আমাদের থেকে যারা সিনিয়র সিটিজেন, আমাদের ইভেন বন্ধু বান্ধবরাও, আমি যে ফোনটা ব্যবহার করি আমার অনেক বন্ধু বান্ধব আছে, সেই বন্ধু বান্ধবরা এসে আচ্ছা তুই এটা কি করে করলি, এই ফোনেই আমিও যে ফোন ব্যবহার করছি সেও সেই ফোন ব্যবহার করছে, কিন্তু আমাদের শিক্ষাগত যোগ্যতা হয়তো আমার থেকে তার বেশি, তথাপি তার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তার ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে তার যে যন্ত্রটা সে ব্যবহার করছে ডেইলি বেসিসে, তার ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে তার কিছু সীমাবদ্ধতা থেকে যাচ্ছে। তো এই সীমাবদ্ধতা যদি আমি একটা ফোনকে ব্যবহার করছি আমার একটা ইউটিলিটি হিসেবে, আমার ফোন আসে, আমি ফোনে কথা বলি, আমি SMS করি, হোয়াটসঅ্যাপ করি, আমি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ইন্টারাকশন করি, এইটুকু অবধি ঠিক আছে। কিন্তু যখন আমি সেইটা নিয়ে কোনো কাজ করতে যাব, আমার কাজের জায়গাতে সিরিয়াসলি যদি আমি একটা কাজ করতে যাব, আমি যে যন্ত্রটাকে দিয়ে কাজ করছি, আমি যে বিষয়টা নিয়ে কাজ করছি, আমি কম্পিউটারের যে সফটওয়্যার নিয়ে কাজ করছি, সেটা সম্পর্কে যদি আমি সম্যক ধারণা আমার না থাকে, ওই রকম আমি 20% জানলাম আর কম্পিউটারের সামনে বসে পড়লাম, কাজ করলাম, সেটা তো সিরিয়াস কাজ হবে না, এবং কাজের ক্ষেত্রে কিন্তু আমার খামতি থেকে যাবে। আমাকে প্রত্যেক দিন পাশের লোকটার থেকে জানতে হবে যে এটা কি করে করব, ওটা কি করে করব, বা প্রত্যেক দিন আমাকে গুগল করতে হবে, ইউটিউবে দেখতে হবে যে কি করে কি করতে হয়। তো আমি কথার কথা বলছি, একটা অফিসে এক্সেল শিটে একজন কাজ করছে, এক্সেল শিটের যে ফর্মুলা আছে, আমি হলফ করে বলতে পারি, আমার কথা বলে বলছি না, আমি হলফ করে বলতে পারি যে একটা মানুষ তার পক্ষে সব ফর্মুলা জানা সম্ভব না। একদমই না, এক্সেল খুবই জটিল, আমার তো অন্তত লাগে। রাইট। এবার কিন্তু তার মধ্যে এই যে ফর্মুলাগুলো আমি কি কি করতে পারি সেটা যদি আমার জানা থাকে, এবং কোন যে কাজগুলো আমি রেগুলার বেসিসে করি, যে কাজগুলো সবচেয়ে বেশি করা হয়, সেই কাজগুলোর যে ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা যদি অন্তত আমার পক্ষে শেখা থাকে, তাহলে পরে আমার কাজটা কিন্তু অনেক এফেক্টিভলি হবে। এইটার জন্যই কিন্তু আমার প্রশিক্ষণটা প্রয়োজন। প্রশিক্ষণটা কি জন্য প্রয়োজন? প্রশিক্ষণটা প্রয়োজন এই কারণে যে আমি এটা নিয়ে কিন্তু একটা মানে একটা সময় কাটানোর কাজ করছি না। আমি ফেসবুকটা সময় কাটানোর জন্য করতে পারি, ইনস্টাগ্রামটা সময় কাটানোর জন্য করতে পারি, কিন্তু কেরিয়ারটা করছি আমি যেটা নিয়ে, সেইটার প্রতি তার সম্পর্কে আমার সম্যক জ্ঞান ধারণা থাকাটা প্রয়োজন। এবং আমার আরেকটা জিনিসও মনে হয়, মানে আপনার কথা ধরেই বলছি, মানে ধরুন আপনার কাছে যারা এসছেন, তার মানে আমি ধরে নিলাম যে তারা আপনার বয়স্ক বা আপনার মানে সমবয়স্ক হতে পারেন, বা আপনার বয়সের আশপাশে এজ গ্রুপটা আপনারই শেয়ার করে তারা। এবার ধরুন তাদের আমার মনে হয় না নতুন করে কিছু তৈরি করার আছে বা নতুন করে কিছু অ্যাচিভ করার আছে, কিন্তু হ্যাঁ তাদের ব্যবহারিক জীবনেও তো কাজে লাগবে তারা যদি জিনিসগুলোকে প্রপারলি অ্যাপ্লাই করতে পারে শিখে। এবং আরেকটা জিনিস আমি আপনার থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে ধরুন অনেকের মধ্যে একটা খুব ভয়ের কারণ দেখা দিয়েছে আজকের দিনে, কারণ এআই এসে গেছে মার্কেটে, এবং এআই এতটাই এফেক্টিভ কিছু ক্ষেত্রে যে ইউ জাস্ট নিড টু পুট ইন সাম কমেন্টস, এটা করো অ্যান্ড দে উইল কাম আপ উইথ গ্রেট রেজাল্টস। কিন্তু এর জন্য লোকে বলছে আমরা চাকরি হারাতে পারি, এই সেই তাই। এটা অ্যালার্মিং তো অবশ্যই, যাদের কাছে চাকরির গুরুত্ব আছে। আপনার কি মনে হয় এটা লোকের ভয় পাওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই ভয় পাওয়া উচিত। ওকে। ভয় পাওয়া উচিত এই কারণে যে যেটা আমি একটু আগে বললাম, যে আমার থেকে যে ভালো এই এআইকে, কৃত্রিম মেধাকে পরিচালনা যে ভালো করতে পারবে, তার কাছে আমি হেরে যাব।
অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমার থেকে যে বেশি ভালো পরিচালনা করতে পারবে তার কাছে আমি হেরে যাব, এই জায়গাটা এসে গেছে। এবারই কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যে পরিচালনা করার যে বিষয়টা, সেই বিষয়টা আমাদের শিখতে হবে। এই যে তুমি বললে যে একটা কমান্ড দিলাম, সে অনেক কিছু করে ফেলছে, কি কমান্ড দিলে কি করতে পারবে, এইটা যে একটা এটা নিয়ে এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। এবং এই কমান্ড ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট, ওকে, এবং এটা নিয়ে প্রশিক্ষণ নেওয়া এবং এটা নিয়ে যত ভালো যে কমান্ড ইঞ্জিনিয়ারিং করতে পারবে, সে তত ভালো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে পরিচালনা করতে পারবে। যেরকম আমরা মানুষ পরিচালনার জন্য হার্ভার্ড থেকে শুরু করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের থেকে যারা পড়াশুনো করে কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়, তারা যেরকম গুগল মাইক্রোসফটের মাথাতে চড়ে বসে আছে, ঠিক সেরকমই আমি যদি কৃত্রিম মেধাকে পরিচালনাটা ঠিক করে করতে পারি, আমিও মাথায় চড়ে বসে থাকবো। তো সুতরাং বিষয়টা এরকম নয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে বলে আমাকে ভয় পেতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে, আমাকে ভয় পেতে হবে আমার অবসোলিসেন্সকে। আমি যাতে পিছিয়ে না পড়ি, তার জন্য আমাকে এগিয়ে থাকতে গেলে আমাকে শিখতে হবে, জানতে হবে জিনিসটা। এবার আমার বয়সে এসে আমি শিখলাম বা জানলাম, তার থেকে বড় প্রয়োজন হচ্ছে যে ছেলেটি আজকে 15 বছর বয়স বা 20 বছর বয়স, যে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা কলেজে পড়ছে, তারা যদি আজকে যখন কর্মজীবনে প্রবেশ করবে, তারা যদি কম্পিউটার না জেনে, কম্পিউটারের প্রথাগত প্রশিক্ষণ না নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে কোনো আইডিয়া না নিয়ে, সাইবার সিকিউরিটি সম্পর্কে কোনো আইডিয়া না নিয়ে তারা যদি কর্মজীবনে প্রবেশ করে, আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন তাকে পাশের লোকের থেকে জিজ্ঞেস করে করে কাজ করতে হবে, বা প্রত্যেক দিন তাকে কাজের মধ্যে শিখতে হবে। বিপথে চলে যাওয়ারও তো একটা চান্স আছে। অবশ্যই। এবং আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে তার প্রোডাক্টিভিটি কম হবে। রাইট। এবং আজকের দিনে যখনই প্রোডাক্টিভিটি কম, তার মানে তোমার ক্যারিয়ারের গ্রোথ কম। তো সুতরাং সব দিক থেকে দেখতে গেলে আমার মনে হয় সেটা হচ্ছে যে কম্পিউটার প্রশিক্ষণের প্রয়োজন আগে যা ছিল, আমি তো মনে করব আজকে আরো বেশি, মানে ঠিকঠাক প্রশিক্ষণ, সঠিকভাবে প্রশিক্ষণ। তার কারণ আগে কম্পিউটারের ব্যবহারটা কম ছিল, আগে কম্পিউটারের প্রসারটা কম ছিল। আমাদের সামগ্রিক জীবনে একটা রেলের টিকিট করতে গেলে কম্পিউটার ব্যবহার হতো, প্লেনের টিকিট কম্পিউটারের ব্যবহার হতো, ব্যাংকে গেলে কম্পিউটার ব্যবহার হতো। এখন তো কম্পিউটারের সব কিছুই হচ্ছে। আমি এভরিথিং স্মার্টফোনে যখন আমি যা করছি, এটা সবই কম্পিউটারের মাধ্যমে হচ্ছে। তো সুতরাং আমার মনে হয় আগের থেকে বরং প্রশিক্ষণের প্রয়োজনটা বেড়েছে, বই কমেনি। কারা কারা এটার থেকে বেনিফিটেড হতে পারে? মানে আমি জানতে চাইছি যে ধরুন একটা স্টুডেন্ট তো এটার জন্য অবভিয়াসলি অপ্ট করবে এটাকে, কিন্তু ধরুন যে অলরেডি কোনো চাকরি করছে, যে আরও উন্নতি চায়, বা ধরুন কেউ চাকরি করছে না, নিজের ব্যবসা আছে, এরকম এজ গ্রুপের কোনো ম্যাটার আছে, বা আপনারা শুধুমাত্র স্টুডেন্ট ওরিয়েন্টেড কিছু কোর্স করছেন? না, আমাদের এজ গ্রুপের কোনো বিষয় নেই। যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সবচেয়ে ভালো যে একটা দিক, সেটা হচ্ছে এই যে এখানে যে কেউ এসে ভর্তি হতে পারে। এবং এই যে কেউ এসে ভর্তি হতে পারে বলতে আমি স্কুল ছাত্র, মাধ্যমিক পরীক্ষার্থী থেকে শুরু করে আমি একদম আমার বয়সেরও কেউ একটা যদি এসে ভর্তি হতে চায়, ভর্তি হতে পারে। এবং তার শেখার মতন, প্রত্যেকটা এজ গ্রুপের শেখার মতন, প্রত্যেকটা বৃত্তের লোকের শেখার মতন কিন্তু আমাদের কাছে কোর্স আছে। মানে যেরকম তুমি বললে যে কলেজে যে পড়ে, যেরকম তুমি বললে যে চাকরি করে, যেরকম তুমি বললে যে ব্যবসা করে, প্রত্যেকে শেখার জন্য নানান রকম কোর্স আছে এবং তাদের মতন করে জিনিসটাকে শেখানোর জায়গা আছে। অবশ্যই একটা কোর্স থেকে শুরু করে তারপরেই তাকে এগোতে হবে যদি সে না জানে, আর যদি জানে তাহলে সে তার পরের লেভেল থেকে শুরু করে এগোতে পারে। কম্পিউটিং স্কিলটাকে যত মানে ইন এভরি ওয়ে পসিবল আপনারা যাতে ইজিলি অ্যাভেল করতে পারে লোক, তো আপনারা সেটা ব্যবস্থা করছেন। তো আমার এই প্রসঙ্গে একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে ধরুন আজকের যুগে আমরা যেটা দেখি, ইউটিউবে অলমোস্ট এভরিথিং ইজ অ্যাভেলেবল ওয়েন ইট কামস টু কোর্সেস। তো আমার যা মনে হয়, আমি এরকম অনেককে ব্যক্তিগতভাবেও চিনি যারা শুধুমাত্র ইউটিউবের ভিডিওস ফলো করে বিভিন্ন ধরনের, শুধুমাত্র কম্পিউটার নয়, একদম নেক্সট লেভেল জিনিসপত্র শিখে ফেলেছে। যেমন ধরুন কোডিং শিখে ফেলছে। তারপর বহু অনলাইন প্ল্যাটফর্মস আছে যারা ফ্রি ভিডিওস দিচ্ছে। হ্যাঁ, পরে হয়তো কিছু চার্জেস নিচ্ছে, কিন্তু তাছাড়াও তারা ফ্রি ভিডিওস অফার করছে, যেগুলো দেখে লোকে টাইথনও শিখে যাচ্ছে। এবার সেখানে দাঁড়িয়ে, এরকম একটা সময় দাঁড়িয়ে যুব কম্পিউটার সেন্টার
কতটা মানুষকে বেনিফিট করতে পারে? দেখো, এটা না খুব আমি যারা শিখছে তারা সত্যি শিখতে পারছে, এটা নিয়ে কোনো সন্দেহের বিষয় নেই, অবকাশ নেই। যে কোনোভাবে শিখলেই হলো। আমি কিন্তু এইটা বলবো না যে তোমাকে যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে আসলেই তুমি শিখতে পাবে, অন্য কোনোভাবে শিখতে পারবে না, এই কথাটা ঠিক নয়। তোমাকে শিখতে হবে। এবার শেখার জন্য তুমি ইউটিউব ফলো করে শিখতে পারো, তুমি কারোর বাড়িতে গিয়ে কোনো মাস্টারমশাইয়ের সাথে কাছে শিখতে পারো, তুমি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে এসেও শিখতে পারো, সেটা তোমার চয়েস। এবার তাহলে যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের দরকার কি? সবাই তো ইউটিউবেই শিখতে পারে। তো এখন রবীন্দ্রনাথ স্কুলে যাননি, কিন্তু আমরা সবাই স্কুলে গেছি। তার কারণ হচ্ছে আমি তো রবীন্দ্রনাথ হতে পারবো, জীবনে রবীন্দ্রনাথের নখে যোগ্য হতে পারিনি তার কারণে, সেই জন্যই। তার কারণ হচ্ছে যে ওনার যে মেধা ছিল, সেই মেধাতে বা ওনার যে আগ্রহ ছিল, ওনার যা ভগবান ওনাকে যেভাবে পাঠিয়েছিলেন পৃথিবীতে, তার সাথে একটা সাধারণ মানুষের যেরকম তুলনা হয় না, প্রত্যেকটা আমি যেরকম তুমি যেরকম দুটো মানুষের মধ্যেও তো তুলনা হয় না। কারোর একটা পার্টিকুলার বিষয়ে খুব আগ্রহ আছে, যে আমি পাইথনটা শিখবো, আমি অনেক কিছু, আমি কম্পিউটারের প্রোগ্রামিং জানি, আমার সি জানা আছে, জাভা জানা আছে, আমি শুধু পাইথনটা শিখবো। আমি যদি সত্যি আগ্রহী হই, ইউটিউবে যা ভিডিও আছে তাতে পাইথন শেখার জন্য যথেষ্ট, এবং সে শিখে নিতে পারি। কিন্তু প্রথম কথা হচ্ছে যে নিজের এই ডিসিপ্লিনটা মেনটেন করে প্রত্যেক দিন আমি ঠিক সময়ে আমার মতন করে সময় বার করে ইউটিউবে, আচ্ছা থাক আজকের দিনটা ছেড়ে দিই, আচ্ছা থাক পরশু দিনকে আবার যা করব, এই করতে করতে যেরকম আমার মানে ট্রেডমিল ওয়ার্কআউটটা হয় না, ঠিক সেরকমভাবেই ওই ধরনের অনলাইন ট্রেনিংয়ের ক্ষেত্রে ডিসিপ্লিনটা রাখা যায় না। মানে আপনি বলছেন যে কেউ যদি একদম ফিজিক্যালি ক্লাসে এসে সেখানে তাদের যে স্যার বা ম্যাডাম রয়েছেন তাদের আন্ডারে, তাদের গাইডেন্সে ফলো করে আর কি, গাইডেন্সটাকে শেখে, সেটা আরো বেশি ফলপ্রসূ হয় বিভিন্ন ক্ষেত্রে। হ্যাঁ, সাধারণ মানুষ, সাধারণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অনেক বেশি সেটা ফলপ্রসূ হয়। তার দুটো তিনটে কারণ। একটা হচ্ছে অবশ্যই গাইডেন্স, মেন্টার ইত্যাদি ব্যাপারটা রয়েছে, যেখানে আমি ডাইরেক্টলি একটি আমার টিচার বা ইনস্ট্রাক্টর বা যিনি আছেন তার সাথে সরাসরি রোজকার আলোচনা করতে পারছি, আমার সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারছি, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে আমার যে বন্ধু বান্ধবরা রয়েছে, আমি যে একটা গ্রুপে ব্যাচে ক্লাস করছি, সেখানে 5 জন থাকুক 50 জন থাকুক, তার মধ্যে থেকে আমি দেখতে পাচ্ছি একটা পিয়ার প্রেশার বলে তৈরি হয়। আমার এই বন্ধুটি, ওরা তো খুব সুন্দর পাচ্ছে, আমি পারছি না কেন? আচ্ছা, আমি ওর সাথে আলোচনা করতে পারি ক্লাসের পরে, ক্লাসের পাশে, যে বা প্র্যাকটিক্যাল করতে গিয়ে কম্পিউটারের সামনে বসে, যে আচ্ছা এইখানে আমার এই প্রবলেমটা হচ্ছে, এই কোডটা আমি রান করতে পারছি না, তুই কি করে করলি? তো এই যে বিষয়গুলো, এই যে কমিউনিটির মাধ্যমে, যে আলোচনার মাধ্যমে যে শেখার যে জায়গাটা, এই জায়গাটা আমার মনে হয় যে এখনো আমার মনে হয় ছাত্রছাত্রী হিসেবে, সাধারণ মেধার ছাত্রছাত্রী হিসেবে, সাধারণ মেধার এবং সাধারণ আগ্রহর ছাত্রছাত্রীদের প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা নেওয়াটাই অনেক বেশি কার্যকরী হয় বলে মনে হয়। আপনার সাথে এটা এগ্রি এই কারণেই করব, কারণ এটা আমারও হয়েছে। ধরুন কোনো ছোট জিনিস, সামান্য জিনিস, ধরুন আমার স্মার্ট ওয়াচটাই আমি কি করে নতুন করে আমি সিঙ্ক করতে পারছি না ফোনের সাথে। এবার আমি ভিডিও দেখছি, কিন্তু তাও এমন এমন কিছু জিনিস সেখানে বলা হচ্ছে বা দেখানো হচ্ছে যেটা আমার বোধগম্য হচ্ছেই না। এবার স্মার্ট ওয়াচটা সম্পূর্ণ অন্য বিষয়। কোনো ছেলে যদি মনে করে না আমি পাইথন শিখবো এবং আমি ইউটিউবেই শিখবো, এমন একটা জিনিসে গিয়ে আটকে গেল যেটা সে তাবর সমস্ত জায়গায় সার্চ করে নিল কিন্তু বুঝতে পারলো না। ঠিক সেরকমই জায়গায় আপনার সামনে মানুষটা দাঁড়িয়ে আছে যে আপনার মেন্টর বা টিচার, তাকে জিজ্ঞেস করলে মাইনিউট ডিটেলসের সম্বন্ধে কিছু জানা যায়। একদমই এইটাই আপনি বলতে চাইছেন? মাইনিউট ডিটেলসে জানা যায়, ছোট ভুল থেকে বড় ভুল। আমার হয়তো কোনো ছোট ভুল হচ্ছে বা কোনো বড় ভুল হচ্ছে, যেটাই হোক না কেন, সেটা ইমিডিয়েটলি যে শিক্ষক আছেন তিনি দেখিয়ে দিতে পারবেন। আমাকে ওইটার পিছনেই, আমি যদি অনলাইনে ওটাকে রিসার্চ করতে যাই আমার ভুলটা কোথায়, আজকে ওই কৃত্রিম মেধার সুযোগ নিয়ে সেটাও কিন্তু বার করা যায়, কিন্তু ওই কমান্ড ইঞ্জিনিয়ারিংটা জানতে হবে কি করে ওটা ভুলটা বার করা যায়। এবং সেইটা নিয়ে রিসার্চ করতে গিয়ে, অর্থাৎ আমি কি ভুল করলাম, কি জন্য আমার এই কোডটা চলছে না, এই রিসার্চটা করতে গিয়ে আমার যে 15 মিনিট সময় যাবে, সেই 15 মিনিট সময়টা কিন্তু আমি এখানে বাঁচিয়ে ফেললাম। 1 মিনিটের মাধ্যমে আমার টিচার আমায় বলে দিলেন এইখানটায় ভুলটা হচ্ছে, আমি বুঝে গেলাম এবং আমি নিজে সংশোধন করে নিলাম। মানে সময়ও বাঁচে
এবার সবসময় আমি বলবো যে আবারও আমি রিপিট করবো এই কথাটা, যে এটাই যে আমার ক্ষেত্রে আর ঝিলমের ক্ষেত্রে একই হবে তা নয়। কেউ কেউ মনে করে যে না আমার পক্ষে এটাই বেটার। যারা মনে করে তাদের ক্ষেত্রে অবশ্যই এটা এফেক্টিভলি কাজ করে, অনেকেই শিখে ফেলে, তারা শিখুন, অবশ্যই শিখুন, অসুবিধা কিছু নেই। স্যার আমি আরেকটা জিনিসও জানতে চাইবো, ধরুন আপনি যেটা বললেন যে সবার মেধা সমান হয় না, নাই হতে পারে, অসুবিধা নেই, কিন্তু আবার মেধা হয়তো অনেক ঠিকঠাক আছে, একদম যেটা হওয়া উচিত তার থেকে কিছু বেশিই আছে, কিন্তু বহু ছাত্রছাত্রীকে হামেশাই পিছিয়ে আসতে হয় খরচের কথা ভেবে, যেহেতু যত বড় কোর্স সেটা আরও বেশি খরচ সাপেক্ষ হয়েই ওঠে। কিন্তু এইরকমও আমরা দেখেছি যে কয়েকটা ক্লাস হয়তো দেওয়া হলো, 10টা ক্লাসের একটা সিরিজ, 2-3টে ক্লাস প্রথম একদম ফ্রি, কিন্তু তারপরে যতটা অ্যাডভান্সড জায়গায় যেতে থাকবে তত সেটার জন্য এবার টাকা চাওয়া হয়, এবং সেটা একটা লামসাম অ্যামাউন্ট, কোনো ছেলে বা মেয়ের বাড়ি থেকে হয়তো অ্যাফোর্ড করতে পারলো না। তো যুব কম্পিউটার সেন্টার যে ধরনের কোর্সগুলো ডিজাইন করছে, যেগুলো আরও অত্যাধুনিক, যেগুলো প্রত্যেক দিন মানুষ চাকরির ক্ষেত্রে লাগবে বলে আমার মনে হয়, সেগুলোর ক্ষেত্রে কি এটা অ্যাফোর্ডেবল হতে চলেছে ফর অল? অবশ্যই। তার কারণ হচ্ছে যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র প্রথম দিন থেকেই যে ভাবে চলছে, তাতে করে অ্যাফোর্ডেবিলিটি মানে সাধারণ ছাত্রছাত্রীদের অ্যাফোর্ডেবিলিটিটাই কিন্তু মাথায় রাখা হয়। যে জিনিসগুলোর প্রয়োজন নেই সেই জিনিসগুলোর পেছনে খরচা না করে, অর্থাৎ খুব ঝকঝকে সুন্দর একটা খুব পশ খুব প্লাস প্লাস একটা এনভায়রনমেন্ট, টিচাররা টাই পরে আসছেন, এই ধরনের একটা এনভায়রনমেন্ট না দিয়ে আমরা যেটাতে খরচা করতে চাই, যেটাতে প্রয়োজন খরচা করার, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ ভালো কম্পিউটার, ভালো প্রশিক্ষক, এবং বাংলা ভাষায় বা হিন্দিতে বা মানে ইংরেজিতে, যেখানে মানে শহরের ক্ষেত্রে ইংরেজিতে কথা বলতে পারে, সাবলীলভাবে পড়াতে পারে, বুঝিয়ে বলতে পারে, এই ধরনের প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেওয়াটাই কিন্তু প্রাধান্য। মানে আমাদের প্রোগ্রামটার যা নাম কাজের কথা, আপনি একদম সেই কাজের কথাতেই বিশ্বাসী। একদম। তার কারণ হচ্ছে যে আমি যদি আজকে একটা জায়গাতে গেলাম যেখানে আমি প্রশ্নটা করতে ভয় পাচ্ছি, রাইট রাইট, যে বাবা এত চকচকে লোকজন, তার মাঝখানে আমি এই প্রশ্নটা করবো, এটাকে আমার এটা আমরা আমাদের ছাত্র জীবনে অন্তত এটা আমরা ফিল করেছি। তো এখনো আমার মনে হয় যে বহু ছাত্রছাত্রী এটা ফিল করে, এবং সেক্ষেত্রে যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের যে ইনফ্রাস্ট্রাকচার এবং যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের যে পরিবেশ, সেই পরিবেশে কিন্তু যে কোনো ছাত্রছাত্রীর পক্ষে এটা সহজে করা সম্ভব, 1 নম্বর। এবং 2 নম্বর হচ্ছে এর ফলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের কোর্স ফিটাও অত্যন্ত কম। ইনফ্যাক্ট এই কোর্স ফিটার এতটাই কম যে লোকে অনেক সময় বলে যে এটাতে কি করে সম্ভব। আমার মনে হয় এটা আমার এত বছরের অভিজ্ঞতা, অন্তত আমি প্রায় 30 বছর হয়ে গেল এই ধরনের প্রশিক্ষণ দেওয়ার ইন্ডাস্ট্রিতে আছি। সরকারি বিভিন্ন স্কিমে আমরা দেখেছি যে এরকম থাকে যে ছাত্রকে কোনো পয়সা দিতে হবে না, বা ছাত্র উল্টে স্টাইপেন্ড পাবে। অথচ এখানে যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে কিন্তু একটা ফিস দিয়ে আপনাকে কোর্সটা করতে হবে। এই দুটোর মধ্যে বিরাট একটা পার্থক্য হয়ে যায়। পার্থক্যটা কোথায় হয় না, যখনই কোনো ফিস দিতে হয় না, বা উল্টে পাওয়া গেলে তবু একটা আগ্রহ থাকে, ঠিক আছে আমি পাচ্ছি কিছু, যখনই কোনো ফিস দিতে হয় না তখন সেই কোর্সটার প্রতি আগ্রহটাও থাকে না, কারণ হেলাফেলা হয়ে যাচ্ছে, তো ছাত্রর কাছেও থাকে না, এবং যে শেখাচ্ছে তার মধ্যেও কিন্তু একটা পেশাদারিত্বের অভাব চলে আসে, পেশাদারিত্বের অভাব চলে আসে। তার কারণ সে জানে যে উল্টো দিকে যে ছাত্রটা আসছে তার প্রতি তো আমার কোনো দায়বদ্ধতা নেই, আমার দায়বদ্ধতা হচ্ছে আমাকে যে ফিস দিচ্ছে সেই সরকারি দপ্তরের প্রতি। তো সুতরাং সেই পেশাদারিত্বের অভাবটা চলে আসে। এটা মানে মানুষের নেচার। আমি বলবো না 100% ক্ষেত্রে আসে, অন্তত 50% ক্ষেত্রে আসলেও তো আসে। তো সেক্ষেত্রে যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের এই যে মডেলটা, সেই মডেলটা কিন্তু ইউনিক। তার সেই ফিজটা নিজের পকেট থেকে যেহেতু সে দিচ্ছে, সে ক্লাস করতে আসছে, এবং সে তার যেটা ক্লাসের থেকে যেটা সে চাইছে, শিখতে চাইছে, সেটা সে শিখতে পারছে কি পারছে না সেটাও কিন্তু সে বুঝে নিচ্ছে। এবং সেখানে যে প্রশিক্ষক আছেন, সেই প্রশিক্ষকও জানেন যে ছাত্র বা ছাত্রীটি আসছে, সে কিন্তু তার একটা পারিশ্রমিক দিয়ে, সে তার একটা ফিস দিয়ে সে কিন্তু পড়তে আসছে, ফলে তার পেশাদারিত্বেরও কোনো অভাব ঘটছে না। এটা একটা ইউনিক ব্যাপার। এবং
যে বিষয়টা আমরা এতক্ষণ ধরে কথা বললাম যে প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে কেন প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন বা এই ধরনের অনলাইনের সাথে ডিফারেন্সটা কোথায়, শেখা তো গেল, আমি না হয় অনলাইনে ইউটিউবেও শিখলাম, কিন্তু যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে শিখলাম, তাহলে আমি একটা শেষে একটা পরীক্ষা দিলাম, তারপরে একটা সার্টিফিকেট পেলাম। এই সার্টিফিকেটটারও কিন্তু একটা মূল্য আছে। তার কারণ আমাদের এখনো অবধি যা আমাদের কর্মসংস্কৃতি বলুন বা কর্মজীবনের কথা বলো, সেই জায়গাতে কিন্তু আমাদের সব জায়গাতেই গিয়ে কাগজ দিতে হয়, বায়োডাটা দিতে হয়, তারপরে কোথায় কোথায় কি কোর্স করেছি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, যা যা করেছি তার একটা করে ডিগ্রি, সার্টিফিকেট আমাকে কিন্তু দেখাতে হয়। হ্যাঁ, সার্টিফিকেশন তো লাগে। তো এই সার্টিফিকেটটা আমি অনলাইন পড়লে কোথায় পাবো? না, অনলাইন প্রোভাইড করা হয়, কিন্তু একটা কি হয়, ছাত্রের নিজের কনফিডেন্স বিল্ড আপ হয় যে আমি একটা জায়গায় গেছি, পরিশ্রম করেছি, শিখেছি, সেখানে একটা আমার বৃত্ত তৈরি হয়েছে, আই লার্ন সামথিং ফ্রম দেয়ার, এবং দে আর হ্যান্ডিং মি আউট সাম সার্টিফিকেটস অ্যান্ড অল। এগুলো কোথাও গিয়ে একটা মানুষকে খুবই গ্রো করতে সাহায্য করে বলে আমার বিশ্বাস। যেটা আপনি বললেন যে একটা খুব ঝাঁ চকচকে জায়গায় গেলে মানুষের কোথাও গিয়ে যেন নিজেকে একটু ডাউন মনে হয় আশপাশে সমস্ত কিছু দেখে। আমি যখন প্রথম সেক্টর 5-এ চাকরি করতে ইন্টারভিউ দিতে আসি, আমার কোনো আইডিয়া ছিল না যে এখানকার অফিসগুলো কীরকম হয়। অ্যাকচুয়ালি অফিস সম্পর্কেই আমার কোনো আইডিয়া ছিল না, কারণ আমি তার আগে কিছু করিনি, স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, দ্যাটস ইট। এবার আমি যখন আসি, অত চকচকে মেঝে রিসেপশনের, আমার পা পিছলে গেছিলো প্রথম দিন, এবং সেই যে পাটি পিছলো, আমার কনফিডেন্সও পিছলে গেল। কিন্তু যত দিন গড়িয়েছে, যত ফ্যামিলিয়ার হয়েছি, তত মনে হয়েছে যে হ্যাঁ, এবার এগুলো এত কিছু ব্যাপার না ভয় পাওয়া বা কুঁকড়ে যাওয়ার মতো। তো আপনি যেটা বললেন আমি 100% তার সাথে এগ্রি করি, বিকজ যখন আমরা যুব কম্পিউটার সেন্টার বা যে কোনো, সেটা খুব পশ বা প্লাস না হলেও হাম্বলও যদি হয়, তাহলে আমার মনে হয় যে সেটা একটা ছাত্রকে অন্তত ভাবতে শেখায় যে মানুষ এরকমই হয়, শেখার জায়গা এরমই হয়, কাজের জায়গা এরকমই হয়। তো আমার মনে হলো যে হ্যাঁ, একজন ঠিকঠাক লোকের থেকেও আমি এই ধারণাটা পেলাম, যেটা আমি বিশ্বাস করি এখন। যুব কম্পিউটার সেন্টার থেকে যে সার্টিফিকেট দেওয়া হয়, সেটার ওজনটা কত? ওজন কত তার ঠিক উত্তর দেওয়াটা মুশকিল, তার কারণ ওজন তো আমি করে দেখিনি। সার্টিফিকেটটা অন এ সিরিয়াস নোট, একটা স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেট, রাইট। কোনো অ্যাফিলিয়েটেড বডি নয়, কোনো একটা বোর্ড বা কিছু নয়, একদম স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেট উইথ স্টেট এমব্লেম, এবং সই করছেন ডিপার্টমেন্টের সেক্রেটারি। তো ন্যাচারালি সে, এবং এই সার্টিফিকেটটা কিন্তু এরকম ব্যাপার নয় যে যে কেউ একটা পরীক্ষা নিয়ে সার্টিফিকেটটা দিয়ে দিল। এর আগে একটা অনলাইন পরীক্ষা হচ্ছে স্টেট ওয়াইড, বছরে 4 বার অনলাইন পরীক্ষা হয়। সেই পরীক্ষাটা কন্ডাক্ট করে হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজের মতন একটা কোম্পানি, মানে যেটাকে আমরা এইচপি বলে জানি। হ্যাঁ, এইচপি বলে জানি। তো সেই ধরনের একটা প্রসেসের পরে সার্টিফিকেটটা দেওয়া হয়। ফলে এখানে যেরকম একটা ইন্ডাস্ট্রির পার্টিসিপেশন আছে, যে হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ তার পরীক্ষা নিচ্ছে, এইচপি পরীক্ষা নিচ্ছে, তার যেরকম একটা মানে ইয়ে রয়েছে, এবং সার্টিফিকেটে এটা লেখাও থাকে, তার যেরকম একটা এর মধ্যে সার্টিফিকেশনটার মধ্যে একটা ভ্যালু অ্যাড আছে, ঠিক সেরকমভাবেই স্টেটের একটা স্টেট তাকে সার্টিফাই করছে। তো ন্যাচারালি এটার একটা অবশ্যই বিরাট ভ্যালু ক্যারি করে। আমি এই কারণে জিজ্ঞেস করলাম, কারণ আমি নিজেই যুব কম্পিউটার সেন্টার স্টুডেন্ট ছিলাম একটা টাইমে, হ্যাঁ, এবং আমিও সার্টিফিকেশনটা পেয়েছি, সার্টিফিকেট কোর্সই করেছিলাম। এবং করার পর আমার ওই যে প্রথম চাকরির কথাটা, সেখানে যে সমস্ত রেজাল্ট নিয়ে আমি তখন বাচ্চাই বলা যায়, গিয়েছি, টিনেজার, তখন কিন্তু আমার সাথে এই সার্টিফিকেটটা ছিল। সেই জন্যই আপনার মুখ থেকে বললাম, যেহেতু আপনি রিপ্রেজেন্ট করেন এই সংস্থাটাকে।